কি সুন্দর লিরিক! মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের মাধ্যমে তার স্ত্রী মমতাজের প্রতি তার যে ভালোবাসা সেটা অমর করে গিয়েছিলেন। একইভাবে আজ থেকে প্রায় 400 বছর আগে এক ব্রিটিশ কবি তার কবিতার মাধ্যমে তার বন্ধুর প্রতি ভালোবাসাকে অমরত্ব দান করেছিলেন। তোমরা ঠিকই ধরেছ, আজকে আমাদের বিষয় হলো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত সনেট, সনেট নম্বর 18, নাম শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তাহলে প্রিয় দর্শকেরা, দেরি না করে শুরু করে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিলেবাসের উপর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন নোটিফিকেশন পাওয়ার জন্য। উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী তোমরা প্রায় সবাই জানো। উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ওয়ার্ল্ডস বেস্ট প্লেরাইট। তার কমেডি এবং ট্র্যাজেডি বিশ্ববিখ্যাত। তার লেখা হ্যামলেট, ওথেলো, ম্যাকবেথ, মার্চেন্ট অফ ভেনিস এর নাম জানে না এরকম শিক্ষিত লোকের সংখ্যা খুবই কমই আছে। তবে উইলিয়াম শেক্সপিয়ার যে শুধু নাটকই লিখতেন তা নয়, তিনি অনেক কবিতাও লিখেছেন। তিনি মোট 154টি সনেট লিখেছিলেন। 1 থেকে 126 পর্যন্ত সনেট তিনি উৎসর্গ করেছিলেন এক মিস্টিরিয়াস ফ্রেন্ড মিস্টার WH এর নামে। 127 থেকে 152 নম্বর সনেট তিনি উৎসর্গ করেছিলেন এক অজানা ডার্ক লেডির নামে। আর 153 ও 154 নম্বর সনেটে তিনি উল্লেখ করেছিলেন রোমান গড অফ লাভ কিউপিডে। এই দুটো সনেট দ্য গ্রিক সনেট নামেও পরিচিত। তার 1 থেকে 17 নম্বর যে সনেট, সেই সনেটে কবি তার বন্ধু, তার প্রিয় বন্ধু মিস্টার WH-কে বলেছেন যে তুমি বিয়ে করো, বিয়ে করলে কী হবে, তোমার সন্তান হবে, সেই সন্তানের মাধ্যমে তুমি অমরত্ব লাভ করবে। কিন্তু 18 নম্বর সনেট, যেটা আজকে আমাদের কবিতার আমাদের বিষয়, আজকে পড়ার বিষয়, তো সেই কবিতায় তিনি কি বলছেন যে 17 থেকে পাল্টে গেলেন, তার মতটা পাল্টে গেল যে না, তুমি সন্তানের মধ্যে বেঁচে থাকবে না, তুমি কি করে বেঁচে থাকবে, আমার এই কবিতার মাধ্যমে বেঁচে থাকবে। আমি একটা সনেট লিখবো, এই সনেট তোমাকে অমরত্ব প্রদান করবে। তো এটা হচ্ছে 18 নম্বর সনেট। 17 থেকে সম্পূর্ণ আলাদা, তার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এই মিস্টার WH কে ছিলেন, এই নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি আছে, সঠিকভাবে জানা যায় না। যদিও দুটো মত, দুইজনের নাম খুব পাওয়া যায়। সেটা হচ্ছে এক উইলিয়াম হার্বার্ট, তিনি হচ্ছে আর্ল অফ পেমব্রক, আর আরেকটি মত হচ্ছে হেনরি রিওথেসলি, তিনি হলেন আর্ল অফ সাডাম্পটন। এই দুজনের মধ্যে নিশ্চয়ই একজন কেউ হবেন যিনি মিস্টার WH ছিলেন। এবার মূল কবিতাতে যাওয়ার আগে আমরা জেনে নেব সনেট কি। সনেট হচ্ছে একটি ছোট 14 লাইনের কবিতা, যার একটি নির্দিষ্ট রাইম স্কিম থাকবে। এই সনেটের জন্ম যদিও ইটালিতে, পেট্রাককে বলা হয় ফাদার অফ সনেট, কিন্তু পরবর্তীতে ইংল্যান্ডে শেক্সপিয়ার একটা নতুন ঘরানার সনেট লিখতে শুরু করেন, যেটা পেট্রাক থেকে সম্পূর্ণ আলাদা। পেট্রাকের সনেটে যে 14 লাইন, তার ভাগটা ছিল অক্টেভ এবং সেস্টেট। অক্টেভ হচ্ছে প্রথম 8 লাইন, আর সেস্টেট হচ্ছে পরের 6 লাইন। কিন্তু শেক্সপিয়ার এখানে পরিবর্তন করে দিলেন। তিনি কি করলেন, এই 14টা লাইনের মধ্যে তিনি 3টা কোয়াট্রেন করলেন। 4 লাইনের একটা কোয়াট্রেন, 3 4 12 লাইন, আর শেষে 2টো লাইন, সেটাকে বলছেন তিনি কনক্লুডিং কাপলেট। এটা গেল একটা পার্থক্য। তার যে রাইম স্কিম, সেটাও কিন্তু চেঞ্জ করে দিলেন। পেট্রাকান সনেটের রাইম স্কিম ছিল ABBA ABBA CDC CDC, অথবা ABBA ABBA CDE CDE। কিন্তু শেক্সপিয়ার এটাকে চেঞ্জ করে দিলেন। তিনি কী করলেন, ABAB CDCD EFEF GG। তো এই রাইম স্কিমকে, এটা আমি কবিতাটা পড়ার পরে আমি আলোচনা করে দিব, এই কবিতার কি রাইম স্কিম আছে আমাদের এই সনেট নম্বর 18-এ। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে জানতে পারবে। তাহলে এই দুটো হচ্ছে ফর্ম এবং রাইম, দুটোই পেট্রাক থেকে সম্পূর্ণ, শেক্সপিয়ার কিন্তু আলাদা করে দিল। এবার থিম, বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু অনেকটা চেঞ্জ নিয়ে আসলেন। পেট্রাকের যে সনেট, তার বিষয়বস্তু ছিল যে একটা লেডি লাভ, কোনো একটা সুন্দরী মহিলাকে তিনি গ্লোরিফাই করে সনেটগুলি লিখতেন। কিন্তু শেক্সপিয়ার কিন্তু এটা চেঞ্জ করে দিল। তিনি কী করলেন, যে তার যে কবিতার বিষয়বস্তু, তিনি আগে বলেছি যে 1 থেকে 126 পর্যন্ত লিখছে একটা পুরুষ বন্ধুর জন্য, আর তারপরে তিনি মহিলাকে লিখেছেন, মহিলা একটা
ডার্ক লেডি, কিন্তু সে কিন্তু ফেয়ার লেডি নয়। তো এই জায়গাটা তিনি কিন্তু পরিবর্তন করে দিলেন। এবার তাহলে কবিতাটির লাইন বাই লাইন মানে দেখে নেওয়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দি মানে হচ্ছে ইউ, আর্কেইক ফর্ম অফ ইউ। শ্যাল আই কম্পেয়ার দি, আমি তোমাকে কি তুলনা করব গ্রীষ্মের দিনের সঙ্গে? গ্রীষ্মের দিন আমাদের দেশে খুব অস্বস্তিকর, প্যাচপ্যাচে গরম, কেউই পছন্দ করে না। কিন্তু ইংল্যান্ড একটি শীতপ্রধান দেশ। শীতকালে সেখানে প্রচুর বরফ পড়ে এবং গ্রীষ্মকালে কি হয়, সেই বরফ গলা জলে চারিদিকে মাটি সিক্ত হয়, চাষবাস হয় এবং সবুজে ভরে ওঠে প্রকৃতি। তো গ্রীষ্মকালটা তাদের কাছে খুব প্রিয়, খুব মনোরম। কিন্তু কবি এখানে বলছে যে গ্রীষ্মের দিন তো সুন্দর, কিন্তু আমি তোমাকে কি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? তো এখানে একটা কোশ্চিন, এই ধরনের প্রশ্নকে বলা হয় রেটরিক কোশ্চিন। তো রেটরিক কোশ্চিনকে আমরা প্রথমে জেনে নেব যে এটা এমন এক ধরনের প্রশ্ন যে প্রশ্নে কোনো উত্তর আশা করা হয় না, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে থাকে। যেমন দেখো আরেকটা বাক্য, হু কেয়ার্স ফর দ্য পুয়ার, কে গরিবদের কথা চিন্তা করে? এই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। বক্তা বলতে যাচ্ছেন যে নো বডি কেয়ার্স ফর দ্য পুয়ার। দেখো আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে, সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে। এই ধরনের বাক্য একটা দেওয়া থাকলো, সেখান থেকে বলা হলো নেগেটিভ করো বা অ্যাসার্টিভ বানাও। তো সেক্ষেত্রে নিয়মটা কি, যে প্রশ্নটা যদি হ্যাঁ বাচকে থাকে তাহলে উত্তর করার সময় আমাকে উত্তরটা অ্যাসার্টিভ করার সময় না বাচকে দিতে হয়। আর একইভাবে প্রশ্নটা যদি না বাচকে থাকে তাহলে উত্তর দেওয়ার সময় সেটাকে হ্যাঁ বাচকে দিতে হয়। আরও একটা এক্সাম্পল দেখো, ইফ ইউ প্রিক আস ডু উই নট ব্লিড। ডু উই নট ব্লিড, তুমি যদি আমাদের আঘাত করো আমরা কি রক্তপাত হবে না? তার মানে কি বলতে যাচ্ছে যে রক্তপাত হবে। উই ডু ব্লিড, উত্তরটা হবে যখন আমি একে অ্যাসার্টিভ করবো তাহলে কি উত্তর দাঁড়াবে, উই ডু ব্লিড, নটটাকে তুলে দিতে হবে। আরও একটা প্রশ্ন দেখো, ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীত আসে বসন্ত কি দূরে থাকতে পারে? অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছে যে শীত আসলে বসন্ত দূরে থাকতে পারে না। স্প্রিং ক্যান নট বি ফার বিহাইন্ড, ক্যান স্প্রিংয়ের পরে চলে যাবে এবং নট চলে আসবে, স্প্রিং ক্যান নট বি ফার বিহাইন্ড। তো এটাই হচ্ছে রেটরিক কোশ্চেন। তা আমাদের কবিতার লাইনে চলে আসবো যে শ্যাল আই কম্পেয়ার দি, তাহলে একে যদি আমরা অ্যাসার্টিভ বানাই তাহলে কী দাঁড়াচ্ছে, আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে। দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। দাও মানে হচ্ছে ইউ, আর আর্ট মানে হচ্ছে আর, তার মানে দাঁড়াচ্ছে ইউ আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, যে তুমি অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি সংযত। টেম্পারেট মানে নট এক্সট্রিম, মানে খুব বেশিও না খুব কমও না, এই ধরনের একটা জিনিসকে বলা হয় টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস মানে হচ্ছে ভায়োলেন্ট উইন্ডস, ঝোড়ো বাতাস কী করে, নাড়িয়ে দিয়ে যায় মে মাসের সুন্দর সুন্দর ফুলগুলিকে। অনেক সমালোচক বলে এখানে মে বলতে মে মাসের কথা বলা হয়নি, মে বলতে একটা মে ট্রি, এক ধরনের বিশেষ হথর্ন ট্রি যেটা ইংল্যান্ডে হয় এবং মে মাসে তার ফুল ফোটে, সেই গাছটার নামই হচ্ছে মে ট্রি। যে তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখছো যে একটা বড় গাছ, কাঁটাযুক্ত গাছ, সাদা ফুল। তো অনেকে বলে থাকে যে এই গাছটার কথা বলেছে, এই গাছের ফুলের কথা বলা হয়েছে। তো যাই হোক, যে কী করছে ঝোড়ো বাতাস সেই মে মাসের বা সেই মে গাছের ডার্লিং বার্ড, সুন্দর সুন্দর ফুলগুলিকে, বার্ডস মানে হচ্ছে ইয়াং ফ্লাওয়ার্স, সেগুলোকে নাড়িয়ে দিয়ে যায়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডে। এবং পরের লাইনে বলছে যে সামার্স লিজ, লিজ মানে কি, লিজ মানে হচ্ছে চুক্তি। যে আমরা অনেক সময় শুনে থাকি যে অমুক কোম্পানি এই জায়গাটি 100 বছরের জন্য লিজে নিয়েছে।
তাহলে এখানে সামার্সলেস বলতে কী বোঝাচ্ছে? সামার্সলেস বলতে দ্য স্প্যান অফ টাইম গ্র্যান্টেড টু সামার, গ্রীষ্মের যে সময়কাল সেই সময়কালকে বলা হয়েছে সামার্সলেস। হ্যাদ হচ্ছে, হ্যাজকে হ্যাদ লেখা হয়েছে কবিতার স্বার্থে, কবিতাকে সুন্দর করে প্রকাশ করার জন্য। অল টু শর্টেড ইট, তার সময়কাল খুব সংকীর্ণ, বলছে গ্রীষ্মকাল ভালো কিন্তু তার সময়কাল খুব সংকীর্ণ। তাহলে ফার্স্ট কোয়ার্টারের জিনিসটা কি দাঁড়ালো, যে কবি এখানে বলছেন যে আমি আই শ্যাল নট কম্পেয়ার দি, মানে আমি তোমাকে গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব না। কারণটা কি? কারণ যে গ্রীষ্মের দিন সুন্দর হলেও তোমার সৌন্দর্য, মানে কবির বন্ধু সৌন্দর্য সেই গ্রীষ্মের দিনের সৌন্দর্য থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সংযত। আর কি, যে গ্রীষ্মকালে কিছু শর্টকামিং থাকে। কী সে শর্টকামিং? যেমন গ্রীষ্মকালে ঝোড়ো বাতাস বয়, সে বাতাস কী করে ফুলগুলোকে নষ্ট করে দেয়। আর গ্রীষ্মের যে সময়কাল সেটা খুব সংকীর্ণ, খুব অল্প দিনের জন্য। এই এইসব শর্টকামিং থাকার জন্য কবির মনে হয় তার বন্ধুর যে সৌন্দর্য সেটা গ্রীষ্মের সৌন্দর্য থেকে অনেক অনেক বেশি। অর্থাৎ কোনো একটা জিনিস কতটা ভালো সেটাকে যদি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে তার পাশে আরও একটা ভালো জিনিস রেখে আমাদের তুলনাটা করতে হয়। কবি এখানে সেই টেকনিকই ইউজ করেছেন, বোঝাতে চেয়েছেন যে গ্রীষ্মকাল তো ভালো, তার সৌন্দর্য খুবই সুন্দর, কিন্তু আমার বন্ধু সৌন্দর্য তার থেকে আরও বেশি, এবং সেটাকে প্রমাণ করার জন্য তিনি কী করেছেন, গ্রীষ্মের বিভিন্ন যে শর্টকামিং সেই শর্টকামিংগুলো নিয়ে চলে এসেছেন। সেকেন্ড কোয়ার্ট্রেন, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। দ্য আই অফ হেভেন বলতে এখানে দ্য সানকে বুঝিয়েছে। এটি একটি পেরিফ্রেসিসের উদাহরণ। পেরিফ্রেসিস হলো এক ধরনের ফিগার অফ স্পিচ। এখানে কি হয়, যে একটা সাধারণ জিনিসকে সোজাভাবে না প্রকাশ করে ঘুরিয়ে ফিরিয়ে প্রকাশ করা হয়। যে জিনিসটা একটা শব্দে বোঝানো যেত সেখানে একাধিক শব্দের সাহায্য নেওয়া হয়। যেমন দেখো এখানে দ্য সান একটু লিখলেই হতো, কিন্তু কবি সে দ্য সান না লিখেছেন দ্য আই অফ হেভেন, স্বর্গের চোখ বা আকাশের চোখ। এটাই হচ্ছে পেরিফ্রেসিস। তো এখানে কী বলা হচ্ছে, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স, যে কখনো কখনো সূর্য এত উজ্জ্বলভাবে জ্বলে ওঠে যে পরিবেশ খুব গরম হয়ে যায়। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিমড, এবং প্রায়ই কী হয়, তার গোল্ড কমপ্লেকশন, তার সোনালি আভা, কমপ্লেকশন হচ্ছে আভা বা গায়ের রং, ডিমড হয়ে যায়, ম্রিয়মান হয়ে যায়। কী করে ম্রিয়মান হয়? যে হয়তো অনেক সময় সূর্য মেঘে ঢাকা পড়ে যায় বা কুয়াশা দ্বারা আবৃত হয়ে যায়, ফলে সূর্য যে তার তেজ, সেই তেজটাকে হারিয়ে ফেলে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, সময়ের সঙ্গে সব কিছুই নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে। এখানে প্রথম ফেয়ার বলতে অল বিউটিফুল অবজেক্টস অফ নেচার বুঝিয়েছে, আর দ্বিতীয় ফেয়ার বলতে বিউটি বুঝিয়েছে। অর্থাৎ প্রত্যেকটা সুন্দর জিনিস থেকে তার সৌন্দর্য কী হয়, একসময় নষ্ট হয়ে যায়। কি করে নষ্ট হয়, তার পরের লাইনে বলেছে বাই চান্স, ভাগ্যবশত, কোনো দুর্ঘটনাক্রমে, বা অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অথবা প্রকৃতির যে স্বাভাবিক পরিবর্তনের নিয়ম, সে নিয়ম দ্বারাও ক্ষয়প্রাপ্ত হয়। অর্থাৎ এখানে কী বলতে চেয়েছে, যে কোনো একটা সুন্দর জিনিস দুভাবে নষ্ট হতে পারে। যেমন ধরো একটা বাগান করা হয়েছে, ফুলের বাগান, সুন্দর গোলাপের বাগান বানানো হয়েছে, বা যে কোনো ফুল, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো ফুলগুলো কি হলো, কোনো একটা ঝড় হলো, ঝড়ে নষ্ট হয়ে গেল। তাহলে এটা কী হলো, বাই চান্স, বা কোনো গরু ছাগল এসে বাগানটাকে নষ্ট করে দিল। তাহলে এটা বাই চান্স কী হলো, তার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। আবার এমনও হতে পারে যে বসন্তকালে ফুলগুলো ফুটেছিল, বসন্তের পর আমাদের দেশে যখন গ্রীষ্ম আসছে তখন কি হচ্ছে, প্রচণ্ড তাপদাহে ফুলগুলো নষ্ট হয়ে গেল। তাহলে এই যে দ্বিতীয় যে নষ্ট হলো সেটা কী হলো, বাই নেচার্স চেঞ্জিং কোর্স, প্রকৃতির স্বাভাবিক নিয়মে হলো। তো এখানে সেটাই বলতে চেয়েছে যে প্রকৃতির
আমাদের এই জগতের সব সুন্দর জিনিসই একসময় নষ্ট হয়। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার, দায় মানে হচ্ছে তোমার, মানে ইয়োর, ইটার্নাল সামার, যে চিরন্তন যে গ্রীষ্ম, গ্রীষ্ম বলতে এখানে কী বুঝিয়ে যাচ্ছে? গ্রীষ্ম বলতে তার যে বিউটি, তার যে ইয়ুথ, তার যৌবন, সেটা কী হবে না? শ্যাল নট ফেড, কখনোই ম্রিয়মাণ হবে না। অর্থাৎ কবি যে প্রথম লাইনে বলেছিল যে সে কি গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে তার বন্ধু সৌন্দর্যকে তুলনা করবে, তার মনে যে একটা দ্বিধা ছিল, এই লাইনে কবি তার সেই দ্বিধা থেকে বেরিয়ে এসেছেন। তিনি বলছেন না, গ্রীষ্মের সৌন্দর্যের সঙ্গে আমার বন্ধুর সৌন্দর্যের তুলনা করা যায় না, কারণ গ্রীষ্মের অনেক শর্টকামিং আছে, যে শর্টকামিংগুলো আমার বন্ধুর নেই। নর লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দাও ওস্ট, আর তোমার যে সৌন্দর্য আছে তুমি সেটাকে কখনোই হারাবে না। বলছে নর লুজ পসেশন, মানে পসেশন মানে হচ্ছে অধিকারে থাকা, যে বন্ধুটি তার সৌন্দর্য কখনোই হারাবে না। দাও ওস্ট, দাও মানে হচ্ছে ইউ, আর ওস্ট মানে হচ্ছে ওন করা, মানে ইউ হ্যাভ, ইউ ওন, এই কথাটা বুঝতে চেয়েছেন। নর শ্যাল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডার্সড ইন ইজ সেট, বলছে এমনকি মৃত্যুও গর্ব করে বলতে পারবে না যে সে কবির বন্ধুকে গ্রাস করবে। ডেথ ব্র্যাক, ডেট হচ্ছে মৃত্যু, আর ব্র্যাক হচ্ছে অহংকার করা। এখানে ডেটকে পার্সনিফাই করা হয়েছে। পার্সনিফাই কি? পার্সনিফাই হচ্ছে যে কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট অথবা কোনো ন্যাচারাল এলিমেন্টকে এমনভাবে ট্রিট করা হয় যেন মনে হচ্ছে সে একটা মানুষ। এখানে যেমন ডেটকে এমনভাবে দেখানো হচ্ছে যে ডেট অহংকার করছে, অহংকার তো মানুষ করে। তো মৃত্যুর অহংকার কি? মৃত্যুর অহংকার যে এই মৃত্যুর কবল থেকে কেউই কিন্তু বাঁচতে পারে না, কিন্তু কবি বলছে যে মৃত্যুও বিফল হবে, সেও কিন্তু কবির যে সৌন্দর্য তাকে কেড়ে নিতে পারবে না। অর্থাৎ যে দ্য পয়েটস ফ্রেন্ডস উইল নেভার ওয়াক ইন দ্য শ্যাডোজ অফ ডেথ, তার বন্ধু কখনোই মরবে না। কিন্তু তা কি কোনো দিন সম্ভব? আমরা জানি যার জন্ম হয় তার মৃত্যুও হয়, তাহলে কবি এই কথাটা বললেন কেন? এটা কি করে সম্ভব? পরের লাইনেই সেটা তিনি বলেছেন। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, মানে এই উপরে যে তিনি যে কথাটা বললেন যে মৃত্যুও তাকে কেড়ে নিতে পারবে না, তার কারণটা বলছেন কখন এটা সম্ভব? যখন এই ইটার্নাল লাইন, ইটার্নাল হচ্ছে শাশ্বত, আর লাইন, লাইন মানে হচ্ছে তার যে কবিতা, তার যে এই সনেট, এই সনেটের মধ্যে তার বন্ধু যখন বেড়ে উঠবে, অর্থাৎ যখন কবিতার পংক্তিতে কবির বন্ধুর নাম লিপিবদ্ধ হয়ে যাবে, তখন কবি অমর হয়ে যাবে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, সো লং লিভস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, যতদিন মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর আইস ক্যান সি অথবা মানুষ দেখতে পাবে, সো লং লিভস দিস, ততদিন এটা বেঁচে থাকবে। দিস মানে হচ্ছে এই সনেটটি, দ্য সনেট রিটেন বাই শেক্সপিয়ার। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং ইহা কী করবে? তোমাকেও জীবন দান করবে। খুব সুন্দর দুটো লাইন। এই লাইনটা কি বলতে চেয়েছে? যে মানুষ যতদিন বেঁচে থাকবে, মানুষ কী করবে? শেক্সপিয়ারের লেখা কবিতা পড়বে, তার সনেট 18 কবিতাটি পড়বেন, এবং ততদিনই কবির বন্ধু বেঁচে থাকবে এই কবিতার মধ্য দিয়ে। তাহলে আজ থেকে প্রায় 400 বছর আগে কবি যে ভেবেছিলেন যে তার বন্ধুকে বাঁচিয়ে রাখবেন তার কবিতার মাধ্যমে, তা কিন্তু বলা যায় সফল হয়েছে। কারণ 400 বছর পরে বসেও আমরা তার যে কবির বন্ধুর যে সৌন্দর্য, সেটা সৌন্দর্য আমরা উপলব্ধি করতে পারছি। আর এই সনেটটির আমরা রাইম স্কিম জেনে নেব। এর রাইম স্কিম হলো এ বি, এ বি, সি ডি, সি ডি, ই এফ, ই এফ, জি জি।
তো এই রাইম স্কিম কি? রাইম স্কিম হচ্ছে কবিতার লাইনের আন্তঃমিল। দেখো এই কবিতার প্রথম লাইনে শেষ শব্দ কি? ডে। একে যদি আমরা এ নাম দিই তাহলে পরের লাইন কি আছে? টেম্পারেট। তাহলে ডে এর সঙ্গে টেম্পারেটের মিল নেই, এটা আলাদা, তাহলে কি বি নাম দিলাম। এবার দেখো তৃতীয় লাইন শেষ কি আছে? মে। মেয়ের সঙ্গে উপরে কার লাইনে মিল আছে? ডে। সামার্স ডে, বার্ডস অফ মে, ডে মে। তাহলে এটা হচ্ছে আমি দেখছি 1 নম্বর লাইনের সঙ্গে মিল আছে, তাহলে এটা পুনরায় আবার নামকরণ হবে এ। আবার চতুর্থ নম্বর লাইন দেখো ডেট, DATE, ডেট, এটা কার সঙ্গে মিল আছে? টেম্পারেট। তাহলে হচ্ছে দ্বিতীয় নম্বর লাইনের সঙ্গে মিল আছে, তাহলে এর নাম হয়ে যাবে বি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? 1 নম্বর লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল এবং 2 নম্বর লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল। এটি হচ্ছে রাইম স্কিম। তাহলে প্রথম কোয়ার্ট্রেনের রাইম স্কিম কি? এ বি এ বি। একইভাবে যদি আমরা দেখি দ্বিতীয় কোয়ার্ট্রেনে তাহলে দেখতে পাবো যে সিডি সিডি, সাইন, সাইনের সঙ্গে ডিক্লাইন্স, আর ডিমড, ডিমটের সঙ্গে হচ্ছে আনট্রিমড। একেবারে থার্ড কোয়ার্টারে আমরা কি দেখতে পাবো? ইএফ ইএফ, প্রথম লাইনের সঙ্গে তৃতীয় লাইনের মিল, দ্বিতীয় লাইনের সঙ্গে চতুর্থ লাইনের মিল। ফেট, সেট, আর ওস্ট, গ্রোস্ট। আর কনক্লুডিং কাপলেট এখানে কি দেখতে পাচ্ছি? যে উপরের কোনো লাইনের সঙ্গে কিন্তু শেষ দুটো লাইনের মিল নেই। সি আর দি দুটো একই, তাহলে আমি দুটোকে কী নাম দিতে পারি? জি জি। তো এটাই হচ্ছে এই কবিতার রাইম স্কিম। তাহলে এটা এখানেই আমাদের শেষ হচ্ছে আজকের আমাদের কবিতা সনেট নম্বর 18 রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিলেবাসের ওপর ইংরেজির বিভিন্ন কবিতা, গদ্য, নাটক এবং গ্রামারের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো।